রাজপথ থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে পাড়ি দিয়েছেন বন্ধুর পথ, সহ্য করেছেন হামলা মামলা, জেল জুলুম। বিএনপির দুর্দিনে ছিলেন কান্ডারির ভূমিকায়, এখন দাঁড়িয়ে আছেন আরও এক বড় অধ্যায়ের সামনে। 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। মির্জা ফখরুল একসময় ছিলেন ছাত্র ইউনিয়নের নেতা, এরপর সরকারি কলেজে শিক্ষকতা করেন। সেই পেশা ছেড়ে নির্বাচিত হন পৌরসভার চেয়ারম্যান। দায়িত্ব পালন করেছেন সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, দলের মুখপাত্র, বিএনপির মহাসচিব এবং মন্ত্রীর। গত বৃহস্পতিবার দলীয় মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ ছেড়েছেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রীর পদ ছাড়বেন শিগগিরই। ভোটাভুটি সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হলে কাঁধে নেবেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। তিনি যাবেন বঙ্গভবনে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের আওতায় সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার অধিকার নেই, তাই এটাই মোটামুটি নিশ্চিত ২০ আগস্ট অনুষ্ঠেয় ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলই নির্বাচিত হবেন ২৩তম রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তার মা মির্জা ফাতেমা আমিন। মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সলিমুল্লাহর মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক। ৬৯-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। পড়াশোনা শেষ করে মির্জা ফখরুল ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডার যোগ দেন। ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বেশ কয়েকটি সরকারি কলেজে শিক্ষকতা করেন। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসন আমলে তিনি তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান এবং ১৯৮২ সালে হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর এস.এ. বারী পদত্যাগ করা পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। পদত্যাগের পর তিনি আবার শিক্ষকতায় ফিরে যান। ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগ দিয়ে ১৯৮৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি দিয়ে ১৯৮৮ সালে নির্বাচনে অংশ নিয়ে ঠাকুরগাঁওয়ের পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরশাসন বিরোধী আন্দোলন চলাকালে যোগ দেন বিএনপিতে। তিনি ১৯৯২ সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন এবং পাশাপাশি কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯১-১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী খাদেমুল ইসলামের কাছে পরাজিত হন। তবে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছর নভেম্বরে গঠিত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে রমেশ চন্দ্র সেনের কাছে পরাজিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ ও বগুড়া ৬ আসনেও মনোনয়ন পান। বগুড়া ৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন, তবে তিনি শপথ নেননি। মির্জা ফখরুল ২০০৯ সালে জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন। ২০১১ সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। প্রায় ৫ বছরের দায়িত্ব পালনের পর ২০১৬ সালের ৩০ মার্চ তিনি বিএনপির মহাসচিব নির্বাচিত হয়ে ১৬ বছর ধরে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিজীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী আরাহাতারা বেগম, তার ২ মেয়ে এবং মির্জা শামরুজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সেখানেই শিক্ষকতা করছেন। গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা, নাশকতামূলক কার্যক্রম কিংবা বোমাবাজির অভিযোগে শতাধিক মামলা মাথায় নিয়ে আদালতের বারান্দায় যেতে হয়েছে তাকে। বারবার কারাগারে যেতে হচ্ছে, একাধিকবার রিমান্ডেও নেওয়া হয় তাকে। এরপরও বিএনপির দুর্দিনে হাল ধরেছিলেন শক্ত হাতে। বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্ব, তারেক রহমানের লন্ডনে নির্বাসনের পুরো সময় দলের কাণ্ডারি হিসেবে ছিলেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের নানামুখী নির্যাতন, প্রতিকূলতার মধ্যেও নেতৃত্বে অটল ছিলেন তিনি। রাজপথের সংগ্রাম পরিচালনা করতে গিয়ে মির্জা ফখরুলকে অন্তত ১১ বার কারাগারে যেতে হয়েছে এবং জীবনের প্রায় ৩.৫ বছর সময় কাটাতে হয়েছে কারাগারে। ২০১২ থেকে ১৫ সালের রাজনৈতিক আন্দোলনের সময় একাধিকবার কয়েক মাস করে তাকে বন্দী থাকতে হয় এবং এই জরাজীর্ণ জীবন থেকে বঙ্গভবনের পথে তিনি